হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বিয়ের 1 মাস পরেই আমার স্বামী এই পৃথিবী থেকে আর আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেল। আমার শাশুড়ি তার ছোট ছেলের সাথে আমার বিয়ে দিল, যে কিনা এখন শুধুমাত্র 15 বছর বয়সী। আমি ভেবেছিলাম আমার বিয়ে যার সাথে হলো সে তো অনেক ছোট, কিন্তু সে তো অনেক গরম, কারণ বিয়ের রাতে ঘরে ঢোকার সাথে সাথেই আমার সাথে। আমার নাম অদিতি আর আমি অনেক সুন্দর ছিলাম। আমার জীবনের সবকিছুই ঠিক ছিল। আমার এমন মনে হতো যেন আমার জীবনে আর হয়তো কখনো কিছু খারাপ হবে না, কেননা আমি কখনো কোনো খারাপ কাজ করতাম না। কিন্তু আমাদের জীবন সম্পর্কে এরকম ভাবা উচিত না, সেটাই হয় যেটা কপালে লেখা থাকে। আমার মা এই দুনিয়ায় ছিল না। আমার একটা দ্বিতীয় মা ছিল। আমার বাবা ঘরে বেশি মনোযোগ দিত না। এমনিতে তো আমি ঘরের সব কাজই করতাম, বাবুদের টিউশনও পড়াতাম। এজন্য সবাই আমাকে বলতো যে তোমার মা কখনো তোমার বিয়ে হতে দেবে না। প্রথমত সে একটা কাজের মেয়ে পেয়ে গেছে, তার উপরে 5,000 টাকা করে তুমি রোজগার করো। কিন্তু বাড়িতে বাবার কথাই চলত। বাবা যেটা বলতো সেটাই হতো। আর এই জন্যই মনে হয় বিশ্বাসটা পরিবর্তন গিয়েছিল। আমি 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত অনেক আরাম করে কামিয়ে নিতাম, যেটা কিনা আমি আমার মাকে দিয়ে দিতাম। কিন্তু তাও একদিন আমাকে আমার মা বলল, তোমার জন্য বিয়ের পাত্র দেখেছি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো মজা করছে, কিন্তু সে আমাকে এটা বলেনি যে তোমার জন্য পাত্র যেখানে ঠিক হয়েছে তারা তোমাকে দেখতে আসছে। সে বলেছিল যে তোমার জন্য বিয়ের পাত্র দেখা হয়ে গেছে, কথাও ঠিক হয়ে গেছে। তুমি বিয়ের জন্য রেডি হও, 1 মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে। আমি অবাক ছিলাম, কিন্তু মনে মনে খুশিও ছিলাম, কেননা আমার জীবনের একটা নতুন পর্ব আসতে চলেছে। আমি তো মন থেকে এই কথাটা বের করেই দিয়েছিলাম যে আমার বিয়ে হবে, কেননা আমি ভাবতাম আমার মা কখনো আমার বিয়ে দিবে না। কিন্তু এখন এই সব কিছুই হচ্ছিল, এজন্য আমি অনেক খুশি ছিলাম। আর আমি হাসতে হাসতে বিয়ের জন্য রেডি হয়ে গেলাম। বিয়ের রাতে অনেক কিছু অদ্ভুত ঘটল। আমি তো আমার স্বামীকে দেখলামই না। আমাদের 2 জনকে একসাথে বসানো হলো, কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম। নতুন বউয়ের মধ্যে এত সাহস কোথা থেকে হবে যে সে মাথা উঠিয়ে আর মাথা ঘুরিয়ে নিজের স্বামীকে একবার দেখতে পায়? এই জন্য আমিও দেখিনি। এরপর যখন আমি ঘরে বসেছিলাম তখন আমি আমার স্বামীকে দেখলাম। আর আমি জানতে পারলাম যে সে অনেক সুন্দর আর একজন ভালো মানুষ ছিল। সে প্রথম দিনেই আমাকে অনেক সম্মান দিয়েছিল, আমার সাথে হাসি মজা করেছিল, আমাকে একটা উপহারও দিয়েছিল। তার বাড়িতে শুধু তার মা ছিল আর একটা ছোট ভাই ছিল। সে আমাকে বলেছিল যে আমার ছোট ভাই আমার বাবুর মতোই। তার বয়স যদিও 15 বছর, কিন্তু আমার জন্য তো সে তার থেকেও ছোট। কেননা সে যখন 2 বছরের ছিল তখন বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেল। আর সে বাবার জন্য অনেক মন খারাপ করে থাকত। এই জন্য বাবার জায়গা আমি নিলাম। আর রোজ রাতে আমি তাকে ঘুম পাড়াতাম। তখন থেকে সে আমার জন্য এমন যেন সে আমার নিজের বাবু। আমার স্বামীর ছোট ভাইয়ের নাম প্রতীক। আমার স্বামী বলল, তুমি সব সময় ওর খেয়াল রেখো। আমি বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না। সে আমার জন্য ছোট ভাইয়ের মতোই। বিয়ের রাত ভালোই পার হলো। এমন মনে হচ্ছিল যেন জীবনটাও অনেক ভালোভাবেই পার হয়ে যাবে। কিন্তু যখন সকাল হলো, আমার শাশুড়ি কিছু অদ্ভুত জিনিস জিজ্ঞাসা করল আর আমার ঘরে চলে এলো। বিছানার কভার এদিক ওদিক করে দেখতে থাকল। আমি বুঝতে পেরেছিলাম সে কি খুঁজছে। তারপরে আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকল। আমি তাকে বলে দিলাম আর তারপরে সে নিশ্চিন্ত হল। আমার এত লজ্জা পেল, আমি লজ্জায় ঘেমে গিয়েছিলাম। আমি ভাবতে থাকলাম, মহিলারা এরকম আচরণ কেন করে? তার নিজের তো কোনো মেয়ে ছিল না। যদি তার নিজের মেয়ের সাথে এই সব কিছু হতো তাহলে তার কেমন মনে হতো? আমি বিশ্বাস করতাম যে এটা অনুষ্ঠান নয়, এটা মহিলাদের উপর সন্দেহ করা যে বিয়ের আগে আর কারোর সাথে তার সম্পর্ক ছিল কিনা। আর বিয়ের আগে অন্য কারোর সাথে সে শুয়ে আসেনি তো? তারপরে আমি আমার মেয়ের সাথে এই সব কিছু হতো তাহলে তার কেমন মনে হতো?
আমি বিশ্বাস করতাম যে এটা অনুষ্ঠান নয়, এটা মহিলাদের উপরে সন্দেহ করা যে বিয়ের আগে আর কারোর সাথে তার সম্পর্ক ছিল কিনা। আর বিয়ের আগে অন্য কারোর সাথে সে শুয়ে আসেনি তো। তারপরে আমি আমার স্বামীর ছোট ভাইয়ের কাছে কিছুক্ষণ বসে গেলাম। আমার শাশুড়ি বলল যে তুমি এইবার তৈরি হয়ে নাও, রোজ তোমাকে দেখতে আত্মীয় স্বজন আসবে। বিয়ে যেহেতু এত আয়োজন করে হয়েছে যখন কিনা এত পয়সাও ছিল না, কিন্তু আস্তে আস্তে করে সমস্ত লোকে তোমাকে দেখতে আসবে, আর তোমার মুখ দেখে তারা যা কিছু পয়সা দেবে সেগুলো আমাকে দিও। আমি বললাম ঠিক আছে। আমার শাশুড়ি বংশ পরস্পরের চালিয়ে যাওয়া শাশুড়ির মতো ছিল, কিন্তু আমার স্বামীর ছোট ভাই ভালো ছিল। প্রথমে আমার সাথে হাসি মজা করতে থাকল, তারপরে সে অন্য রকমের কথা বলতে শুরু করল। আমাকে জিজ্ঞাসা করল, তুমি আর দাদা কি করছিলে? আমি বললাম আমরা কথা বলছিলাম। সে বলল, তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলে, তোমাদের ঘরের লাইট বন্ধ হয়ে গিয়েছিল, আমি দেখেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আমি বুঝলাম ও আমাদের ঘরের বাইরে বসেছিল। ও আমাদের কথা শুনে নেয়নি তো? আমি অনেক লজ্জায় পড়ে গেলাম। কিন্তু সে কথা বলতে থাকল, এমন করে বলতে থাকল যেন সে কিছু জানেই না। এজন্য আমি আর বেশি কথা বাড়ালাম না। সে বলতে থাকল, তুমি কোথায় ঘুমাও? দাদা কোথায় ঘুমায়? আমি কিছু বুঝতে পারছি না, একে আমি কি জবাব দেব? তারপরে জিজ্ঞেস করতে থাকল, তোমরা দুইজন কি একসাথে ঘুমাও? আমি অনেক লজ্জায় পড়ে গেলাম। সন্ধ্যাবেলায় আমি আমার স্বামীকে এই কথাটা যখন বললাম যে সে এইভাবে আমাকে প্রশ্ন করছিল। অদ্ভুত কথা, এত ছোট বাবুর মাথায় এত প্রশ্ন। আমার স্বামী বলল, আমি তোমাকে বলেছিলাম তো, তার খেয়াল রাখতে হবে তোমাকে। তুমি প্রথম দিনেই তার অভিযোগ আমাকে জানাচ্ছ। আমি বললাম, আমি অভিযোগ জানাচ্ছি না, কিন্তু আজকালকার বাবুদের মাথায় এই ধরনের প্রশ্ন আসা তো উচিত নয়। আমার স্বামী বলল, সে তোমাকে এমন কিছু প্রশ্ন করেনি। ওইসব ভেবে প্রশ্ন করেনি, এই বয়সে এই ধরনের জিজ্ঞাসা মনের মধ্যে আসে। মানুষ জিজ্ঞাসা করতেই পারে। আমার ভাই অনেক নিরীহ, তার খেয়াল রাখতে বলেছিলাম আমি, তার দুর্বলতা বা ভুলগুলো খুঁজে খুঁজে বের করতে বলিনি। সে তোমার আগে ঘুরতে থাকে, বৌদি বৌদি করে, তার মুখ কখনো হাঁপায় না, আর তুমি এক যে ওর জন্য এরকম ধরনের চিন্তাভাবনা রাখো। আমি তো অবাক হয়ে গেলাম যে আমার স্বামীর কি হয়ে গিয়েছিল। সে সত্যিই নিজের ভাইয়ের বিষয়ে অনেক বেশি নরম আর আবেগপ্রবণ ছিল। এই কথাটা বুঝতে আমার বেশি সময় হয়নি যে যদি আমার স্বামীকে খুশি রাখতে হয় তাহলে তার সামনে তার ভাইয়ের বিষয়ে খারাপ কথা বলা চলবে না, না হলে তার খারাপ মনে হতে পারে। এরপরে আমি এরকম কিছুই বলতাম না। আমাদের বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ হলো, আমার স্বামী সোজাসাপটা মানুষ ছিল না। সে আমার সাথে দারুণভাবে উপভোগ করত। সে আমাকে ছাড়তেই চাইত না। একদিন তো সকালবেলায় আমার শাশুড়ি আমাকে ডেকে ডেকে শেষ, কিন্তু আমার স্বামী তার কাছ থেকে আমাকে উঠতেই দিচ্ছিল না। সে বলছিল, আমার সাথে ভালো ভালো কথা বলো, আমার চোখের দিকে তাকাও, তুমি কি কখনো নাটক দেখোনি? যেমন নাটকের হিরো হিরোইন একে অপরের সাথে বসে কথা বলে, তেমন তুমি আমার কাছে বসে থাকো। আমি বললাম, তোমার মা আমাকে ডাকছে, হয়তো কাজ আছে, কেননা 10টা বেজে গেছে। সকালের 4টে বা 5টা তো বাজেনি। কিন্তু আমার স্বামী আমার সাথে কথাই বলতে থাকছিল। আর তারপরে সেটাই হলো, আমার শাশুড়ি আমাকে বকা দিল। আমি এইসব লোকেদের বুঝতে পারছিলাম না, এরা একটু অদ্ভুত ছিল। আমার শাশুড়ি বলে দিল, তুমি তো আসতেই আমার ছেলেকে নিজের আঙ্গুলের সাথে নিয়েছ, তুমি ছাড়া তো সে আর কিছু দেখতেই পায় না। আমি বললাম, এরকম তো কোনো বিষয় না। এবার সে যদি নিজে থেকেই আমার সাথে সাথে থাকে তাহলে আমি কি করতে পারি? কিন্তু আমার স্বামী আমাকে বলেছিল আমার মায়ের সব সময় খেয়াল রাখবে, তাকে খুশি রাখবে, এজন্য আমি সব ঘরের কাজ ভালোভাবে করতাম। কখনো কিছুই বলতাম না, কোনো জবাব দিতাম না। আর যদি জবাব দিতাম অন্যভাবে দিতাম, যাতে সে রাগ না করে। আমার বিয়ে হয়েছে এখনো 1 মাসও হয়নি যখন আমি একটা খারাপ খবর পেলাম যে আমার স্বামী এই দুনিয়া থেকেই চলে গেছে। এরপরে আমরা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে গেলাম। আর ভাবতে থাকলাম এটা মিথ্যে খবর, কিন্তু যখন মৃত মানুষটাকে বাড়িতে আনা হলো আমাদের তখন হুঁশ উড়ে গেল, আর আমার শাশুড়ি, আমার স্বামীর ছোট ভাই আর আমি অনেক খারাপভাবে আওয়াজ করতে থাকলাম, কান্না করতে থাকলাম। আমরা প্রার্থনা করছিলাম যে এই খবরটা যেন মিথ্যা হয়। কিন্তু আমার স্বামী এই দুনিয়া থেকে সত্যিই চলে গিয়েছিল, এই দুঃখটা আমার জন্য অনেক বড় শক ছিল। আমার মা বাবা বলেছিল বাড়িতেই থাকো, এরপরে আমরা তোমাকে গিয়ে নিয়ে আসব। আমি কাঁদতাম আর যন্ত্রণা আওয়াজ করতাম।
আর আমার শাশুড়ি আমাকে বলতো যে তুই এসেছিস ওই জন্য আমার ছেলেকে খেয়ে নিয়েছিস, তুই খারাপ মহিলা। এই ঘরের সম্পদ চলে গেল, আমার ছেলে চলে গেল, সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, তুই এইসব কি করলি? এই 4 মাসে আমি শুধুমাত্র কথা শুনতে শুনতেই পার করে দিলাম। কিন্তু তারপরে সময় শেষ হয়ে গেল। তখন আমি এটা ভেবেই চিন্তা শেষ করে দিলাম যে এইবার আমি আমার কাছের মানুষদের কাছে চলে যাব। এমনিতেও এইবার আমার জীবনে খুশি থাকার জন্য আর কি বা ছিল? নিজের মাও তো ছিল না, ছিল দ্বিতীয় মা। যখন আমার বাবা আর আমার দ্বিতীয় মা আমাকে ফেরত নিতে আসলো, তখন আমার শাশুড়ি এমন একটা কথা বলল যেটা শুনে সবাই অবাক হয়ে গেল। আমার শাশুড়ি বলল, আমি একে ফেরত পাঠাতে পারবো না, এ আমার ছেলের বিধবা বউ। আমার বাবা বলল, আপনার ছেলে তো এই দুনিয়াতেই রইল না, তাহলে এখানে থেকে কি করবে? কিন্তু আমার শাশুড়ি বলতে থাকলো, ওর জন্যই তো আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর এইবার ও এখান থেকে চলে যাবে। আমার বাড়িতে রোজগার করার কেউ নেই, একা আমার ছোট ছেলে আছে যে স্কুলে পড়ে, তাহলে কি আমরা না খেয়ে শেষ হয়ে যাব? কে আমার ছেলের জায়গা রোজগার করবে? আর কে আমাদের খরচা চালাবে? আমার বাবা বলল যে এটা অনেক খারাপ একটা কথা, এরকম হওয়া উচিত না। তখন শাশুড়ি জোর করতে থাকলো, আর আমার বাবা ও শাশুড়ির মাঝে ঝগড়া হয়ে গেল, অনেক তর্ক হলো, কখনো কথা এদিক গেল তো কখনো ওদিকে। যখন আমাকে জিজ্ঞাসা করা হলো, স্বাভাবিকভাবে আমি ফেরত যেতে চাইছিলাম। আমারও এই বাড়ির মধ্যে দম বন্ধ হয়ে যেত, কিন্তু আমার শাশুড়ি বলেছিল এখান থেকে যাবে না। আমার শাশুড়ি নিজের কিছু আত্মীয় স্বজনকেও ডেকেছিল, যারা খুব খারাপভাবে ঝগড়া করার জন্য তৈরি ছিল। অদ্ভুত ধরনের কথা হচ্ছিল। তারপরে সিদ্ধান্ত এরকম হলো যে আমার বিয়ে দ্বিতীয়বার করে দেওয়া হবে, তখন আমি এই বাড়িতে থাকতে পারব। কিন্তু এই বাড়িতে একটাই ছেলে ছিল, তার সাথে আমার বিয়ে করানোর কথা হলো। সবাই বলল, ছোট তো কি হয়েছে, এই মেয়েটারই বা 30 বছর কোথায় হয়েছে? আর এইভাবে আমি এই বাড়িতে থেকে গেলাম। এই বাড়িতে তারপর আমি বউ হয়ে গেলাম। আমি এইসব চাইছিলামই না, কিন্তু আমার শাশুড়ি আমার বাবাকে রাজি করিয়ে নিল। আমার দ্বিতীয় মা বলল, ভালো কথা, আমরা যদি একে নিজের ঘরে নিয়ে যাই আমাদের কি লাভ হবে না? দ্বিতীয়বার তো আর বিয়ে হবে না। কোথা থেকে দ্বিতীয়বার বিয়ের জন্য পাত্র খুঁজব একজন বিধবা মেয়ের জন্য? সম্বন্ধ কি এত সহজ? আজকাল তো ভালো মেয়েদেরই বিয়ের পাত্র পাওয়া যায় না। এজন্য একে এখানেই থাকতে দেওয়া হোক, না হলে সমাজের লোকেরাও কথা শোনাবে। একটা মেয়ে যে আবার বিয়ে হতে চলেছে এই অফারকে না করে আর বদলে এখানে ওকে নিয়ে আসা আমাদের ঘরের জন্য ঠিক না। আমাদের ঘরেও তো তাকে বিধবাই বলা হবে। আমার মা অদ্ভুত কথা বলতে থাকলো বাবাকে রাজি করানোর জন্য, আর তারা আমাকে ওখানেই ছেড়ে চলে গেল। কিছুদিন পরে আমার বিয়ে আমার স্বামীর ছোট ভাইয়ের সাথে করিয়ে দেওয়া হলো, যাকে আমার স্বামী নিজের ছেলে বলতো, আর যাকে আমি বাবুই ভাবতাম। আমি আমার স্বামী এই পৃথিবী থেকে চলে যাওয়ায় এতটা কাঁদিনি যতটা এই বিয়ের কথা শুনে কেঁদেছিলাম আর আওয়াজ করেছিলাম আমি। কিন্তু কেউ আমার কথা শুনল না, আমার বিয়ে করিয়ে দেওয়া হলো। আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমার মাথা ধরে আমাকে হ্যাঁ বলিয়েছিল, তারপরে আমি অভিমান করলাম, আমি আমার স্বামীর ছোট ভাইয়ের সাথে ঘরে যেতে চাই না। কিন্তু আমার শাশুড়ি আমার পেছনেই পড়ে গেল। সে বলল, আজকে বিয়ের পবিত্র রাত, আর তুই যদি ওই ঘরে না যাস তাহলে আবার কিছু হয়ে যাবে। আর তুমি কি আমার দ্বিতীয় ছেলেকেও শেষ করে দিতে চাও? কিন্তু তাও আমি গেলাম না। পরের দিন আমার শাশুড়ি আমাকে বলল, তোমাকে চাকরি করতে হবে। সে গ্রামে অনেকগুলো বাবুকে জড়ো করল, আর এইবার আমি রোজ 20 থেকে 30টা বাবুকে পড়াতে থাকলাম। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, আমি অনেক ক্লান্ত হয়ে যেতাম। এছাড়া আমি ঘরের কাজও করতাম। 1 সপ্তাহ এইভাবেই পার হয়ে গেল। আমি আমার স্বামীর ছোট ভাইজের ঘরে যেতে ভয় পেয়ে যেতাম, যেতেই চাইতাম না। আমার মনে হতো সে তো অনেক ছোট, আর আমার সাথে তার বিয়ে দেওয়া হলো। ব্যাস, সে নিজের ঘরে থাকুক আর আমি আমার ঘরে থাকি। তার ঘরে গিয়ে আমি কী বা করতাম? কিন্তু আমার শাশুড়ি আমার পেছনেই পড়ে গেল। কিছুদিন তো এইভাবেই পার হয়ে গেল। একদিন আমি অবাক হয়ে গেলাম, আমার স্বামীর ছোট ভাই সে নিজেই এরকম বলছিল যে আমার বুকে আমার ঘরে পাঠাও। কিন্তু আমি জানতাম যে সে ছোট বাবু, সে এইসব বিষয় সম্পর্কে জানত না, সেই জন্যই সে এরকম বলছে। তার অদ্ভুত মনে হওয়ার পরিবর্তে সে খুশি হয়েছিল। একে তো তার বিয়ে হয়ে গিয়েছিল, তাও এত তাড়াতাড়ি। তার জন্যই সব কিছু নতুন ছিল। আমি তো অবাক যে তার মাথার মধ্যে এই ধরনের কথা প্রথম দিন থেকেই ছিল।
আমি বুঝে গিয়েছিলাম যে তার এই ধরনের জিনিসের শখ ছিল, কিন্তু সে এটা জানত না যে স্ত্রী কি হয়। আর আমার জীবন তো শেষ হয়ে গেল। আমার জীবনে আমার কিছুই বেঁচে ছিল না। আমি একদিন ঠিক করে নিলাম আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব, আর এটা এমন কিছু কঠিন কাজও ছিল না। এই জন্য আমি ঠিক করে নিলাম যে আমাকে কি করতে হবে। আমি আমার শাশুড়ির ঘুমানোর পর ঘর থেকে পালিয়ে যাবার প্ল্যান করলাম, আর আরাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাস্তা পর্যন্ত পৌঁছলাম, কিন্তু আমাকে আমার স্বামী ছোট ভাই আটকে নিল, কেননা সে এখন আমার স্বামী। সে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি আমার বাড়িতে যাচ্ছি। আমি মিথ্যা বলেছিলাম। সে বলল, তুমি এত রাতে এইভাবে যেতে পারো না, যদি তুমি যেতে চাও আমি কালকে তোমাকে নিয়ে যাব। আমি বললাম, তুমি বুঝতে পারছো না কেন আমি এখানে থাকতে চাই না। সে বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি যা বলবে আমি তাই করব। তোমার কোনো সমস্যা হবে না, আমি তোমার খেয়াল রাখব। আমিও ঘর থেকে পালাতে চাইছিলাম না, কারণ পালিয়ে কোথায় যাব? একবার যদি পালিয়ে যেতাম তাহলে আমার উপরে দাগ লেগে যেত যে এ ঘর থেকে পালিয়ে গেছে। আমি একজন সম্মানীয় মা বাবার মেয়ে ছিলাম। আমি সব জীবন অনেক সম্মানের সাথেই পার করছি। আমি মানলাম বাবা এইবার আমাকে অনেক বিরক্ত করেছে, কিন্তু আমি আমার মায়ের নাম কি করে বদনাম করতে পারি? আমি আবার কাঁদতে থাকলাম আর নিজের স্বামীর সাথে বাড়িতে চলে এলাম। আমি এরকম স্বামী চাইনি। আমার ইচ্ছাই করত না যে তাকে আমি আমার স্বামী বলি। সকালবেলা এই খবরটা আমার শাশুড়ির কাছে গেল, কিন্তু আমার স্বামীর ছোট ভাই সবকিছু সামলে নিল। না হলে আমি আবার বকা খেতাম, আর আমি এরকমটা চাইছিলামও না। তারপরে আমার শাশুড়ির বসে বসে না জানি কি হলো, সে হঠাৎ করে আওয়াজ করতে শুরু করল। সে বলল, আজ তো তুমি আমার ছেলের ঘরে অবশ্যই যাবে। তুমি মজা বানিয়ে রেখে দিয়েছ, আর এইভাবে ঘরের মধ্যেও উন্নতি হবে। তুমি তার বউ। স্বামী বউ একসাথেই তো থাকবে, নাকি আলাদা আলাদা থাকবে? এই ব্যাপারটা একদম ভালো না। শাশুড়ি আবার আমাকে জোর দিয়ে বউ সাজতে বলল। আমাকে বউ সাজিয়ে ঘরের মধ্যে পাঠানো হলো। এক মুহূর্তে আমি ভাবলাম ভিতরে গিয়ে ঘরে তালা দিই, কিন্তু আমি এমনটা করতে পারলাম না, কেননা আমার শাশুড়ি প্রথমেই দরজা খুলে দিল। কিছুক্ষণ পরে আমার স্বামীর ছোট ভাই ঘরে আসলো। আমি বললাম, এ তো ছোট বাবু, একে ভয় দেখিয়ে ঘুম পাড়িয়ে দেব। আমার চিন্তায় থাকার প্রয়োজন নেই। আমার শাশুড়িও খুশি আর আমিও খুশি, আর কেউ জানতেও পারবে না যে ঘরের ভিতরে কি হয়েছে। কিন্তু আমি অবাক হতে থাকলাম, এই কথাটা আমার মাথায় আগে আসেনি কেন? সে আমাকে বলল, তুমি অনেক মিষ্টি। আমি বললাম, ঠিক আছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো। আর আমি মেকআপ উঠাতে শুরু করলাম। সে বলল, তোমাকে অনেক ভালো দেখাচ্ছে। আমি বললাম, আমি ভালো হই বা খারাপ এতে তোমার কোনো কাজ নেই, চুপ করে শুয়ে পড়ো। আমি তাকে শেষবার বললাম, কিন্তু বউয়ের মতো না, বরং তার মায়ের মতো করে তাকে বকে ঘুমিয়ে পড়তে বললাম। কিন্তু সে আমাকে অদ্ভুত চোখে দেখতে থাকল, যে রকমভাবে কেউ আমাকে দেখেনি। আমি বললাম, আমার মুখ কেন দেখছ? চুপচাপ ঘুমিয়ে যাও। আমি এখনও তার উপরে মায়া জমানোর চেষ্টা করছিলাম, যখন কিনা আমার একটু ভয়ও পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে সে আমার হাত ধরে নিল আর আমার মুখে মার দিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। সে বলল, তোমার কোনো শিক্ষা নেই যে নিজের স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়? আমার উপর তুমি আওয়াজ করছ, মূর্খ মহিলা। আমি বললাম, তুমি সবেমাত্র এই পৃথিবীতে এসেছ, আর স্বামী হওয়ার জন্য কান্নাকাটি করছ? তুমি আমার স্বামী নও। সে বলল, আমার তো তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ ছিল। তুমি জানো তোমাকে পাবার জন্য আমি কি করেছি? নিজের বাবার মতো দাদাকে শেষ করে দিয়েছি, কেননা আমি তোমাকে পেতে চাইতাম। এটা শুনে আমার মন কেঁপে উঠল। সে নিজের দাদাকে নিজে শেষ করে দিয়েছে? সে বলল, আমি আমার দাদার মোটরসাইকেলের হ্যান্ডেল খুলে দিয়েছিলাম, যার জন্য সে একটু এগিয়ে তার হ্যান্ডেলের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছিল, আর তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সবাই এটাই ভেবেছে সেটা একটা দুর্ঘটনা ছিল। সে দুনিয়া থেকে চলে গেল, যখন কিনা এটা একটা প্ল্যান ছিল। আমি অবাক হয়ে গেলাম যে সে আমার স্বামীকে করে দিল, আর এখন আমার স্বামী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। এ কোনো নিরীহ বাবু নয়, এটা একটা শয়তান যে নিজের দাদাকে শেষ করে দিয়েছে। আর এর দাদা যে একে এত ভালোবাসত যে ওকে নিজের বাবুর মতো ভাবত। এই যুগ কি এতটা খারাপ হয়ে গেল? আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। আমি ওখান থেকে চলে যেতে চাইছিলাম, আওয়াজ করছিলাম,
কিন্তু যখন থেকে আমি এটা জানতে পেরেছি যে আমার স্বামীর মৃত্যু স্বাভাবিক নয়, বরং তার খুন হয়েছে, তখন আমি 1 সপ্তাহ পর্যন্ত অসুস্থ হয়ে রইলাম। সবাইকে সবকিছু বললাম আওয়াজ করে করে। কেউ আমার কোনো কথাই শুনল না। সবাই বলল এরকমটা হতেই পারে না। সে তার ভাইকে কখনো শেষ করে দিতে পারে না। তুমি মিথ্যা বলছো, কারণ তুমি ওকে বিয়ে করতেই চাইছিলে না। আমার কাছে একটাই রাস্তা ছিল, আমি নিজেকে শেষ করে নিচ্ছিলাম। কিন্তু আমাকে কেউ শেষ হতে দিল না। আজও আমি এইভাবেই নিজের জীবন পার করছি। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। এরপর ভগবান আমাকে একটা মেয়ে দিল। আমি এটা ভেবেই ভালো ছিলাম যে আমার ভাগ্যই খারাপ, আমার মেয়ের কপালও খারাপ। কিন্তু আমার কপাল এতটা খারাপ ছিল না, কেননা আমার স্বামীর ছোট ভাইয়ের সাথেও সেটাই হলো, যেটা সে নিজের দাদার সাথে করেছিল। তার সাথেও একটা দুর্ঘটনা হয়ে গেল, আর সে এই দুনিয়া থেকেই চলে গেল। এটা আমার শাশুড়ি মেনে নিতে পারল না, আর সেও এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপরে সব ঘরটা আমার হয়ে গেল। এবার আমি আমার মেয়ের সাথে থাকি, ছোট বাবুদের টিউশন পড়াই। আমার জীবন এইভাবেই পার হতে থাকল। আমি কখনো ভাবিনি আমার সাথে এত কিছু হয়ে যাবে, কিন্তু তাও এত কিছু হয়ে গেল। আমি আমার স্বামীকে অনেক মনে করি, তার কথা আমার অনেক মনে পড়ে। আর আজ যদি সে থাকতো তাহলে এত কিছু ঘটত না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।